আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ডিজিটাল মাধ্যমের কুফল মানুষ পেয়েছে, তাই গণমাধ্যমে যেন সঠিক তথ্য প্রচার হয় সাংবাদিকদের সে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে নিজ কার্যালয়ের সম্পাদকদের সঙ্গে মত বিনিময়ে তিনি একথা বলেছেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। স্বপ্নকে লালন করি। গণমাধ্যম সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ডের নেতৃবৃন্দের সাথে নিজ কার্যালয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পাদকরা শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন কিভাবে রাজনৈতিক মহলের ইন্ধনে কেন সহিংসতা রূপ নিল সে ব্যাপারে নিজেদের মত তুলে ধরেন। যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো, আন্দোলনের ফাঁকে কিভাবে সংঘবদ্ধ হয়ে সহিংসতা করা হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে লোক চলে আসা, এরা ঢাকা ঠিক বাইরের পেরিফেরিতে থেকে ওই এক এক জায়গা থেকে যারা যে দিক থেকে আসছে এবং সমস্ত বাংলাদেশ থেকে এই শিবির জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। সহিংসতা নিয়ে যেন মিথ্যা তথ্য ছড়িয়ে না পড়ে সেদিকে সাংবাদিকদের নজর দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। বাবা মা ভাই বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন? ওই গরিব দুঃখী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আর আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না, অন্তত আমার দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বে চলবে। আমি সবসময় সেটাই চেয়েছি এবং আমি যে কথা দিয়েছি সে কথা আমি রেখেছি, আমি তা করতে পেরেছি। আজকে কেউ কুড়ে ঘরে বাস করে না। আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফলও মানুষ পেয়েছে, কুফলও মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। আন্দোলনে যারা নিহত হয়েছেন দল মত নির্বিশেষে সবার আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী। কষ্ট না হয় এ ব্যাপারে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলো পরিদর্শন করে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ স্তম্ভিত হয়ে গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কূটনীতিকদের পরিদর্শন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে তিনি একথা জানান। দেশব্যাপী যে সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রতিটি ভিডিও ফুটেজ আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নজরানা চৌধুরীর রিপোর্ট। গত কয়েকদিনে কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বেশ কয়েকটি সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে, যার ফলে এসব প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ঢাকায় নিযুক্ত ৪৯টি মিশনের প্রতিনিধি ও ২৩টি দেশের রাষ্ট্রদূতগণ বুধবার মিরপুর ১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন, বনানী সেতু ভবন, মহাখালীর পুরনো স্বাস্থ্য অধিদপ্তর এবং রামপুরায় বিটিভি ভবন পরিদর্শনে যান। পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের কাছে বলেন, বাংলাদেশের এই সংকটে বিদেশি বন্ধুরা সরকারের পাশে আছে। তারা সচক্ষে দেখার পর তারা স্তম্ভিত হয়ে গেছে, আমি নিজে স্তম্ভিত। আজকে বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদের একটি ইন্টারনাল অ্যাফেয়ার, আমরা তোমাদের সাথে আছি। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ করা হচ্ছে, যার আয়োজনের সাথে পাকিস্তানি নাগরিকরাও জড়িত বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।
আরব আমিরাতে সেদেশের আইন ভঙ্গ করে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শনের দায়ে ৫৭ বাংলাদেশিকে গ্রেফতার ও কয়েকজনকে কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি। বিদেশে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে, আজকে রাষ্ট্র আক্রান্ত, এগুলো জনগণের সম্পত্তি, এগুলো কোনো সরকারের সম্পত্তি নয়। এবং এটি পাকিস্তানি হানাদার বাহিনীর তাণ্ডবকেও হার মানিয়েছে। তাদের এই তাণ্ডব পাকিস্তানি হানাদার বাহিনীও কিন্তু আমাদের টেলিভিশন চ্যানেল জ্বালিয়ে দেয়নি। প্রতিটি ঘটনার আমাদের কাছে যথেষ্ট ফুটেজ আছে, সেটি দেখে দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। তবে আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে কিছু গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদ সত্য নয় বলে জানিয়েছেন ডক্টর হাসান মাহমুদ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারের পদত্যাগ ছাড়া দেশে কোনো সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে জনগণের এই আন্দোলনের মাধ্যমে। দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে রাজধানী সহ সারা দেশে যে চরম উত্তেজনা ছিল, কারফিউ জারির পর অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। তবে এখানেই এই আন্দোলন শেষ বলতে নারাজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই আন্দোলন মানুষের চোখ খুলে দিয়েছে। সাময়িকভাবে তারা সেটাকে আপনার সেনাবাহিনী নামিয়ে দমন পীড়ন করে, নির্যাতন নিপীড়ন করে তারা এটাকে হয়তো থামিয়ে দিতে পারে, কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। রাজনৈতিক সমাধানটা কি? নির্বাচন পদত্যাগ করতে হবে এবং আপনার একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, বিজিবি দিয়ে আন্দোলন দমন করে সংকটের সমাধান হবে না। নিত্যপণ্যের লাগামহীন দাম, অর্থনৈতিক নিষ্পেষণের কারণে রাজনৈতিক সুরাহা ছাড়া এটি সমাধান হবে না। এই আন্দোলনে কতজন শহীদ হয়েছে সেটা হিসাব কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। সেটা হতে পারে যে আপনার ছাত্রদের তো বটেই, সেই সঙ্গে যদি পুলিশেরও থাকে সেটাও তাদের গভর্নমেন্ট এগুলো খুব স্পষ্ট করে সকলকে বলা, জনগণের সামনে তুলে ধরা উচিত। তারা এখন পর্যন্ত সেটা আনেনি। কতজন আহত সেটাও তারা এখন পর্যন্ত আনেনি। আমরা পত্রিকায় দেখছি, আপনাদের পত্রিকাগুলোতে দেখছি, এখন পর্যন্ত কিন্তু এই ইন্টারনেটের কোনো সুরাহা করতে পারেনি। এতে করে যে শুধুমাত্র আপনার সংবাদ মাধ্যমেরই কষ্ট হয়েছে বা সাধারণ মানুষের কষ্ট তা নয়, ব্যবসা বাণিজ্যের প্রভূত ক্ষতি হয়েছে, যেটা ব্যবসায়ীরা সবসময় বলছেন। তিনি দাবি করেন, কোমলমতি শিক্ষার্থী এবং বিএনপি সহ গণহারে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জাতির এই দুর্যোগে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি আহ্বান জানান। বলেছেন, বিটিভি ভবন, মেট্রো রেল, বিআরটিএ সেতু ভবন সহ যেসব স্থাপনা সরকারের ভাবমূর্তিকে প্রশংসিত করেছে সেগুলো ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই ধ্বংসযজ্ঞ এবং সহিংসতার পক্ষে বিএনপি মহাসচিব কথা বলছেন, এমন অভিযোগ করে মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি জানান, অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের ঘটনায় যে ক্ষতি হয়েছে তাতে নতুন যন্ত্রপাতি কিনেও আগামী 1 বছরে মেট্রো রেল সচল করা কঠিন হয়ে পড়বে। যারা মুক্তিযুদ্ধে স্বাধীনতার আদর্শে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। জাতির দুর্যোগে শেখ হাসিনাই, বঙ্গবন্ধুর কন্যাই আমাদের বিশ্বস্ত ঠিকানা। এ আগুন সন্ত্রাস বিএনপি জামাতের এই তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে কোনো বিকল্প। যারা দেশজুড়ে সহিংসতা করেছে তাদের শাস্তির আওতায় আনতে সরকার এক পাও পিছপা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত না করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। গেল কয়েকদিনের সহিংসতায় নিহত হয়েছেন 3 পুলিশ সদস্য মাসুদ পারভেজ, গিয়াসউদ্দিন ও মোহাম্মদ মুক্তাদির এবং একজন আনসার সদস্য মোহাম্মদ জুয়েল।
বুধবার সচিবালয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে বাহিনীর পক্ষ থেকে 10 লাখ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় রাখা বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে জঙ্গিবাদের উত্থান ঘটানোর উদ্দেশ্য নিয়েই এবার মাঠে নেমেছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এটাই আমরা এখানে থেকে এক পাও বিচ্যুত আমরা সরে দাঁড়াবো না। বিএনপি জামাতের এই চক্র আমরা ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। আমরা আগামী 2-4 দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসবো। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, গেল কয়েকদিনে মৃতের সংখ্যা কত আর কারফিউ কবে নাগাদ তোলা হতে পারে? আমরা তো কারফিউ রাখতে চাই না। কারফিউ উজ্জ্বল হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। আমাদের পুলিশের এবং আনসারের 4 জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না। দুপুরেই স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। বৈঠকের বিষয় নিয়ে সরাসরি কিছু না বললেও তাড়াহুড়ো করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না। আলটিমেটাম দিয়ে যাতে করে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে কেউ না পারে, আমরা সেটা অনুরোধ করব। এখন যারা আলটিমেটাম দেয়, আলটিমেটামের পরে যখন হত্যাযজ্ঞ হয়, নরহত্যা হয়, গলা কেটে দেওয়ার মতন কাজ হয়, রক কেটে দেওয়ার মতো কাজ হয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার কাজ হয়, তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো আমাদের সবার প্রশ্ন থাকবে যে আসলে সেই আলটিমেটামগুলোর উদ্দেশ্য কি এটি? বৃহস্পতিবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এ নিয়ে 4টি পরীক্ষা স্থগিত করা হলো আপাতত, যা 11 আগস্টের পর নেবার চিন্তাভাবনা আছে শিক্ষা বোর্ডের। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। পরীক্ষামূলকভাবে আজ রাত থেকে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল করতে যাচ্ছে সরকার। বিকেলে রাজধানী আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ব্রিফিংয়ে কথা জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আগামী রোববার থেকে মোবাইল ফোনে ইন্টারনেট চালুর সম্ভাবনার কথাও জানান তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বন্ধ থাকার পর মঙ্গলবার রাত থেকে অগ্রাধিকার ভিত্তিতে খাত ও অঞ্চলকে গুরুত্ব দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সঞ্চালন শুরু হয় দেশে। এর একদিন পর পরীক্ষামূলকভাবে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর কথা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী। আইআইজি এবং আমাদের সাবমেরিন কেবল, বিটিআরসি সকলের সাথে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা আজকে রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা সম্প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি পরীক্ষামূলকভাবে। তিনি জানান, মোবাইল ফোনের 4G ইন্টারনেট চালুর বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটবের সাথে বৈঠক করে আগামী রবি বা সোমবার নাগাদ তা চালু করা হতে পারে বলেও জানান তিনি। আমরা পর্যালোচনা করে আগামী শুক্র অথবা শনিবারে এমটবের সাথে বৈঠক করে তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী রবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা 4Gটা সবার কাছে নিয়ে আসতে পারি আগামী সপ্তাহে। তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। প্রতিমন্ত্রী আরও জানান, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম কবে নাগাদ পুরোপুরি দেশের মানুষ ব্যবহার করতে পারবেন সে বিষয়ে ওইসব প্রতিষ্ঠানের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। টানা 3 দিন সাধারণ ছুটির পর আজ খুলেছে সব ধরনের সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক ও বিমা। লেনদেন শুরু হয়েছে পুঁজিবাজারে। উচ্চ আদালত সহ বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের আদালতগুলো। সকাল 11টায় শুরু হয়ে বিকাল 3টা পর্যন্ত চলে অফিসের সার্বিক কার্যক্রম। পরে 5টা থেকে আবারও শুরু হয় কারফিউ। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে ঘিরে স্থবির হয়ে পড়ে পুরো দেশ। কারফিউ জারি করে সরকার, ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এতে প্রায় অচল হয়ে পড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। অবশেষে সাপ্তাহিক ছুটিসহ টানা 5 দিন বন্ধ থাকার পর প্রাণ ফিরেছে নগরীতে। খুলেছে সরকারি, বেসরকারি অফিস, লেনদেন শুরু হয়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে। ব্যাংকগুলোতে লেনদেন শুরু হলেও বড় লোকসানের মুখে পড়েছেন
ব্যবসায়ীরা। আমাদের ক্ষতি হয়েছে, তো অনেক ক্ষতি হয়েছে। মানে আমরা পার্টিকে টাকা দিতে পারি নাই, পার্টির টাকার জন্য মাল দিতে পারে না আমাদেরকে, বা অনেক সময় দেখা গেছে যে টাকার জন্য তারা মাল কিনতে পারে না, যারা কিনা পার্টি তারা মাল কিনে দেয় আমাদেরকে। আমরা চাই যে দেশটা স্বাভাবিক পরিস্থিতিতে আগে যেভাবে ছিল সেই স্বাভাবিক পরিস্থিতি থাকুক। হুট করে বন্ধ হয়ে গেছে, তাতে দেখা যাচ্ছে কেনাকাটার ঝামেলা হয়েছে। কেউ অনেকে বাসায় তো কেউ টাকা রাখে না, সাধারণত ব্যাংকেই রাখে। জীবন ও জীবিকার প্রয়োজনে এই নগরীতে আসা সাধারণ মানুষগুলোর প্রত্যাশা যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান তারা। সবাই শান্তি শৃঙ্খলাভাবে চলুক, এটাই আমাদের চাওয়া, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমরা 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। বেশ কয়েকদিন ধরেই তো দেশে অস্থিরতা চলছিল, তো আমরা চাচ্ছিলাম যে এটা পরিস্থিতি শান্ত হোক। আমরা চাই রাস্তায় চলাফেরা করতে, আমাদের নিরাপত্তা নিয়ে। এতদিন বাসায় অনেক বোরিং লাগতাছিল, মানে এটা অসহ্য আর কি। ঠিক আছে, নেট নাই, কোনো কিছু নাই। সরকারের কাছে আবেদন থাকবে যে যাতে পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক আসে, সবকিছু আবার স্বাভাবিক হোক, সেটাই প্রত্যাশা। কারফিউ শিথিল সময়ে রাজধানীতে খুলেছে দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ ও শপিং মল। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। সীমিত পরিসরে নগর জীবনে কর্মব্যস্ততা শুরু হওয়ার প্রথম দিনে গণপরিবহন এবং যানবাহন সংকটে চরম ভোগান্তির মুখে পড়েন ঢাকাবাসী। বেশিরভাগ আন্তঃজেলার দূরপাল্লার বাস চালু হয়েছে, স্বল্প দূরত্বে বিভিন্ন রুটে নৌযান চলাচল শুরু করেছে। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্টে। কারফিউ শিথিলের সময়সীমা শেষের আগেই বাড়িতে পৌঁছানোর তাড়া অফিস কর্মীদের, তাই ছুটির সময় শেষ হতে না হতেই রাজপথে মানুষের লম্বা সারি। যুদ্ধ করে গণপরিবহনে যারা ঠাঁই পেয়েছেন তাদের অবস্থাও বেসামাল। ইন্টারনেট বন্ধ, গাড়ি যাতায়াত বন্ধ, সীমিত করে দিচ্ছেন 5টা পর্যন্ত। এখন বাসে যেতে পারবো না, তার নিশ্চয়তা কে দিবে? এত বাজে অবস্থা, এর মধ্যে অফিস বুঝাই যাইতেছে, আবার মেট্রো রেল নাই। যাতায়াত আছে খুবই রাশ, অনেক বেশি জ্যাম ছিল, আমাদের বাসায় অফিসে পৌঁছাতেও বেশ লেট হয়েছে। তো এখন অনেকখানি হেঁটে রিক্সা করে বা এভাবেই যেতে হবে, ডিফিকাল্ট অনেক আসলে। এরই সঙ্গে যুক্ত হয়েছে যানজটের দীর্ঘ সারি। অনেক গুরুত্বপূর্ণ সড়কে একমুখী চলাচল যানজটকে আরও বাড়িয়ে তোলে। জ্যামের জন্য গাড়ি চালাতে পারতেছি না, অনেক টাইট লাগতেছে, খুব খারাপ লাগতেছে। আর সব দিক দিয়ে অনেক দিক দিয়ে রাস্তা কাটবদ্ধ। নারায়ণগঞ্জ থেকে আইছি, প্রচুর জ্যাম, আমার আর 2 ঘন্টা আগে হওয়ার কথা। রাস্তা কিছু কিছু বন্ধ, তো ঘুরে গাড়ি আমরা এইভাবে চালাইছে আর কি। রাজধানীর সাথে বেশিরভাগ জেলার দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, স্বল্প দূরত্বে শুরু হয়েছে নৌ চলাচল। স্বল্প দূরত্বের যে সকল নৌযান সেগুলো ছেড়ে যাচ্ছে, এবং যাত্রীদের চাহিদা চিন্তা করে আমরা বরিশাল, ভোলা এই সকল রুটেও লঞ্চ ছাড়ার চিন্তা ভাবনা করছি। চাহিদা বিবেচনায় দূরপাল্লার নৌযান চলাচলও শুরু হবে বলে জানান তিনি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ এবং মামলা থেকে খালাস চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ আজই আদেশ দেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গত বছরের 30শে মে মামলা করে দুদক। আর গত 12ই জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত। সেই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ এবং মামলা থেকে খালাস চেয়ে আবেদন করেন ডক্টর ইউনূস। শুনানি শেষে তার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট সেটা সরাসরি খারিজ করে দিয়েছেন এবং বিজ্ঞ বিচারিক আদালতকে বলেছেন পারতপক্ষে 1 বছরের মধ্যেই মামলাটি যেন শেষ করে দেওয়া হয়। প্রায় 26 কোটি টাকা ওনারা নিজেরাই আত্মসাৎ করেছে, তাই 14 জনের বিরুদ্ধে আদালত সুস্পষ্ট অভিযোগ থাকাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবীর দাবি, অর্থ আত্মসাৎ বা মানি লন্ডারিংয়ের মতো কোনো ঘটনাই ঘটেনি। শ্রম আইন এবং শ্রমিকদের সাথে সমঝোতার ভিত্তিতে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দেয় গ্রামীণ টেলিকম। ডক্টর ইউনূসের ভাগ্য এতই খারাপ, এতই অবহেলিত, আজকে হাইকোর্ট রুল পর্যন্ত ইস্যু না করে আজকে এটা খারিজ করে দিয়েছে। আমরা আপিলে যাব, যেহেতু ডক্টর ইউনূস সাহেব সর্বকাল আপনাদের বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের কাছে সমস্ত ব্যাখ্যা বিবেচনা দিবেন, এটা রক্ষা করার মালিক
বিচারক বিন্দু। আগামী 5ই আগস্ট অর্থ আত্মসাৎ মামলায় বিচারিক আদালতে ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এবং 6 জনের মৃত্যুর ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন তাদের কার্যক্রম শুরু করেছেন। তারই অংশ হিসেবে আজ সুপ্রিম কোর্টে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় গত 5 থেকে 16 জুলাই পর্যন্ত সংগঠিত সব সন্ত্রাসী ঘটনা এবং যে 6 জন মারা গেছেন তাদের বিষয়ে জনসাধারণের কাছ থেকে তথ্যপাত্র পেতে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে কমিশন ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও জানায়। গত 18 জুলাই প্রজ্ঞাপন জারি করে বিচারপতি খন্দকার দিলরুজ্জামানকে প্রধান করে 1 সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়। 30 কর্মদিবসে কমিশন প্রতিবেদন জমা দেবে। আমরা আজকে কমিশনের প্রথম মিটিং করলাম এবং আমরা বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। যেহেতু এর পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে, সুতরাং এখন পর্যন্ত এই 6 জনের ব্যাপারেই বলা আছে। বিভিন্ন মামলায় রাজধানীতে গেল কয়েকদিনে গ্রেফতার করা হয়েছে বিএনপি এবং জামায়াতের 1758 জন নেতাকর্মীকে। একদিনে গ্রেফতার হয়েছে প্রায় 650 জন নেতাকর্মী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা, ভাঙচুর এবং সহিংসতার অভিযোগে 154 মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আজ দুপুরে গ্রেফতার করা হয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামকে। বিকেলেই তাকে আদালতে হাজির করা হয়। ডাক্তার রফিক এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ 10 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে জামায়াত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকেও 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বান্দরবানের রুমা উপজেলার সৈকতপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযানে কেএনএফ এর 2 জন সদস্য নিহত হয়েছে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুপুরে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন আইএসপিআর। জানানো হয়, উপজেলার সৈকতপাড়া সীমান্ত এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট আশ্রয়ের খবরে অভিযান চালানো হয়। দাবি করা হয়, এ সময় কেএনএফ এর সদস্যরা গুলি চালায়। যৌথ বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে কেএনএফ এর 2 জন সদস্যের মৃত্যু হয়। সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান বলেছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। সেনাবাহিনীকে আরও অল্প কিছুদিন জানমালের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে দুপুরে বিক্ষোভকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগারে যান সেনাপ্রধান। এ সময় কারাগারের অস্ত্রাগার সহ কারখানার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। সেনাপ্রধানের আগমন উপলক্ষে কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। স্বাধীনতা বিরোধীরা যারা বাংলাদেশের অগ্রগতিতে কষ্ট পায় তারা সুযোগ পেলেই ধ্বংসাত্মক কার্যক্রম চালায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে মিরপুর 10-এ পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করে তিনি মন্তব্য করেন। সাম্প্রতিক সহিংসতার জন্য তাজুল ইসলাম বিএনপি জামায়াতকে দায়ী করে বলেছেন, দুষ্কৃতিকারীদের প্রতিহত করা হবে। এ সময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম জানান, ভাঙচুর, অগ্নিকাণ্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্পদের 205 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ডিএনসিসির 67টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মেয়র আরও বলেছেন, সীমিত সংখ্যক গাড়ি দিয়েই নগরবাসীকে সেবা দেওয়া হয়েছে। গ্যাস, বিদ্যুতের বিল দেয়া সহ সব ডিজিটাল হয়ে গেলেও ভবিষ্যতে ইন্টারনেট না থাকলে করণীয় সম্পর্কে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন, আর এ মাসে শেষ নাগাদ গ্যাস সংকট কমবে বলেও জানান প্রতিমন্ত্রী। এই ধরনের পরিস্থিতি যেখানে ইন্টারনেট থাকবে না বা এরকম অন্য ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় অন্য কোনোভাবেই, তাহলে যেন আমরা সমাধান করতে পারি। এই ডিজিটালাইজ হওয়ার ফলেও যাতে বিদ্যুৎ বিল বা গ্যাস বিল তারা যেন দিতে পারে। গ্যাসের আমাদের একটা সমস্যা হয়েছে, আমাদের এফএসআরইউ একটা কাজ করছে না, 700 MMC গ্যাস এখন আমাদের শর্টেজ। আমরা আশা করছি আপনার 29-30 তারিখের মধ্যে আমাদের এই গ্যাসের সমস্যাটা অর্থাৎ এফএসআরইউ সমস্যাটা আমরা মিটে যাবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে হামলা, ভাঙচুর এবং যানবাহন সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। দুপুরে সিটি কর্পোরেশনের নগর ভবনে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র। এ সময় তিনি বলেন, শুধু নগর ভবন নয়, সিটি কর্পোরেশনের দোয়েল প্লাজা, বঙ্গবন্ধুর মোড়াল, আলী আহমদ চুনকানগর পাঠাগার ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান মেয়র। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।